সমস্ত জায়গাতে আমরা দেখলি বুলডোজার চলছে। আমরা তো ভাবলাম কি যোগীজি এখানে চলে এসছে নাকি। আবার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কি উনি বরখাস্ত করেছেন? সাহস আছে বরখাস্ত করার? যে তুলোধনা উনি করলেন সুজিত বোসের, ওনাকে কি বরখাস্ত করেছেন? ওনাকে কি পানিশমেন্ট দিয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী 13 বছর বাদে নতুন করে উনি বোধহয় ডিসকভার করছেন যে পশ্চিমবঙ্গে চুরি হয়, সিরিয়াল হয় টেলিভিশনে, ওরকম একটা এপিসোড উনি দেখিয়েছেন, পুরোটা স্ক্রিপ্টেড। কোথায় খিদিরপুর তো টাচ করলেন না, কোথায় এন্টালি তো টাচ করলেন না। দিদি তো আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে। রাজনীতির যেটা শিখেছি আমার ফার্স্ট ফিউ ইয়ার্স দিলীপদার নেতৃত্বে, বসে যাব তাও দল চেঞ্জ করব না, কারণ আইডিওলজির জন্য আজকে বিজেপিতে এসেছি। আজকে বিজেপি করছে বলে আমাকে জরিমানা দিতে হবে? নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আজ যার সঙ্গে কথা বলবো তাকে বলা হয় বিজেপির অগ্নিকন্যা। পুলিশের সঙ্গে তার যে বচসা সেটা সকলেই জানেন। এছাড়াও বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে চোখ বন্ধ করে ভরসা করে। তিনি আর কেউ নন, অগ্নিমিত্রা পল। আপনাকে প্রথমেই দ্য ওয়ালে স্বাগত। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে কোচবিহার কাণ্ড কিংবা চোপড়া কাণ্ড, আপনি মঙ্গলবার বিধানসভার সামনে ধর্নায় বসছেন। বৃষ্টি হচ্ছে, রোদ, ঝড়, জল সবকিছু উপেক্ষা করে অগ্নিমিত্রা পল বসে রয়েছেন। ফ্যাশন ডিজাইনার রাজনীতির ময়দানে এসছেন। এই যে আপনার ভিতরে আগুনটা কে জ্বালিয়ে দিল? না, এটা আগুন জ্বালাবার বা নেবাবার বিষয় নয়। আমার ক্যারিয়ার ডিজাইনিংয়ে যথেষ্ট ফ্লারিশিং ক্যারিয়ার, এবং যখন মধ্য গগনে ছিলাম সেই সময়তেই মানুষের জন্য কাজ করব, বিজেপির জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাজ করব, এই স্বপ্ন নিয়ে আমি এসেছি। এবং এসে এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেভাবে মহিলাদের ওপর অত্যাচার এবং ধর্ষণ, গণধর্ষণ তো ছোট ব্যাপার হয়ে গেছে। এখন তো আমরা দেখতে পাচ্ছি মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে এবং তার কোনো বিচার নেই, পুলিশ এফআইআর নেয় না। সেখানে আমার মাটিতে বসা কি চেয়ারে বসা কি রোদে থাকা কি পুড়ে যাওয়া কিছু ম্যাটার করে না। অনেক বড় একটা কি বলবো স্বপ্ন নিয়ে এসেছে পশ্চিমবঙ্গকে। মানে জামা কাপড় দিয়ে যেরকম মানুষকে সাজাতাম, পশ্চিমবঙ্গের মানুষকে তাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো, এই স্বপ্ন নিয়ে এসেছি। আমার বাড়ির কেউ কোনো দিন পলিটিক্স করেনি, কেউ কোনো দিন রাজনীতি করেনি, আমি নিজে কোনো দিন স্কুল কলেজ কোনো দিন রাজনীতি করিনি। তো আমার কাছে এই স্বপ্নটাই অনেক, যে মানুষের জন্য কাজ করব, মানুষ ভালোভাবে থাকবে, বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। তাই রাস্তায় বসছি, বৃষ্টি পড়ছে, হ্যাঁ খুব আনফর্চুনেট আমাদের আজকে এইভাবে ট্রিট করা হয়। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের ভোটে, আমরা নমিনেটেড নই, আমরা ভোটে জিতে এসেছি, কিন্তু আজকে অ্যাসেম্বলির মধ্যে আমাদের স্পিকার মহোদয় পারমিশন দেন না। আমরা পারমিশনের জন্য চেয়েছি, আমরা বলেছি আমরা আন্দোলন করতে চাই। আমরা যদি প্রতিবাদ না করি, আমরা মহিলারা যদি না কথা বলি, বাংলার মানুষ যদি না বলে, তাহলে কে দাঁড়াবে তাদের পাশে, কে লড়াই করবে? আমরা প্রতিবাদ করব, আপনারা সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, কিন্তু আমাদের পারমিশন দেওয়া হলো না। আর যারা দুদিন আগে জিতে এসেছে, যারা এখনো এমএলএই হয়নি, যারা এখনো শপথ বাক্যই পাঠ করেনি, তাদেরকে উনি পারমিশন দিলেন, আমাদের পারমিশন দিলেন না। তাই অগত্যা আমাদের দ্বিতীয় দিন আমরা বাইরে বসলাম, আমাদের ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়নি। আমরা ইচ্ছে থাকলে আমরা সেদিনকেও কমফোর্টেবল জোনে বসতে পারতাম, আগের দিন যেখানে বসেছিলাম পর্চের নিচে, আমরা সেখানে বসতে পারতাম, কিন্তু আমাদের মনে হলো যে না, আমাদের রাস্তায় বসে, সে বৃষ্টি হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু ছাতা নিয়ে আমরা বসলাম, যে রাস্তায় যে মানুষগুলো যাচ্ছে তারা তো দেখবে। আর তাছাড়া আপনাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আগের দিন আপনাদেরকে বের করে দেওয়া হয়েছিল। পরের দিন যাতে আপনারা আমাদের বিষয়টিকে পৃথিবীর মানুষের কাছে না পৌঁছে দেন, সেই জন্য আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাই আমরা ভাবলাম যে আমরাই বাইরে চলে যাই, সুতরাং বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানবে যে বাংলাতে কি হচ্ছে। আপনার সঙ্গে দেখা গেল চন্দনা বাউরি সহ 2-3 মহিলা বিধায়ককে। বিজেপির এত খারাপ অবস্থা, ভোটে মানে ভালো ফল না করার পর যে একজনও পুরুষ বিধায়ক এই প্রতিবাদে সামিল হলেন না। পুরুষ বিধায়ক তো ছিলেন, এবং এটা কিন্তু পুরুষ বা মহিলার ইস্যু বলে আমার মনে হয় না। আর যদি আমার কোনো ভাই
বা কোনো দাদা, সে বিজেপি করুক আর টিএমসি করুক বা সিপিএম করুক, তার ওপর যদি অত্যাচার হয়, আজকে আমার দলের কর্মীরা বা নেতারা যেরকম, পুরুষ নেতারা যেরকম ঝাঁপিয়ে পড়বে, আমিও কিন্তু 2 মিনিট ভাববো না তার পাশে দাঁড়াতে বা তার জন্য আন্দোলন করতে। সেরকমই আজকে মহিলাদের ইস্যু নিয়ে আমরা লড়াই করছি, কিন্তু পুরুষরা ছিল। এবং আমাদের পার্টিতে কি জানেন, আমাদের বিষয়টা হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাকে আন্দোলনে নামতে হবে, আমাকে সংখ্যা দেখলে হবে না। আজকে যারা রয়েছে, আমরা তো প্রথমেই ছিলাম, আমরা কুচবিহার গেছি, আমরা আন্দোলনটাকে আগে নিয়ে যাচ্ছি, কিন্তু সেদিনকে যারা পুরুষরা ছিল তাদেরকে কিন্তু বলা হয়নি যে তুমি এসে বসো, তারা বললো দিদি আমরা থাকবো। এবং সবাই ব্যস্ত রয়েছে নিজের নিজের জায়গায়। বর্ষায় বন্যা হচ্ছে, তার উপরে পোস্টফুল ভায়োলেন্স, প্রত্যেকের জায়গাতে পোস্টফুল ভায়োলেন্স। আপনারা তো জানেন যে 2021-এ যেভাবে অত্যাচার হয়েছে, ঠিক সেইভাবে 2024-এর পরে বাড়ি বাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রচুর কার্যকর্তা বাইরে রয়েছে, উড়িষ্যায় রয়েছে, আসামে রয়েছে, অন্য রাজ্যে চলে গেছে। কারোর একটা ছোট চায়ের দোকান রয়েছে, সেটা পুড়িয়ে দিয়েছে। সংসার চলতো তার ওই চায়ের দোকানটা দিয়ে। তার মেয়েটা কলেজে পড়ছে বা 11-এ পড়ছে, 12-এ যাবে, বাবার ওই চায়ের দোকান থেকে যেটুকু আমদানি হয় সেটা দিয়ে তার বই কেনা হয়, সেটাকে জ্বালিয়ে দিয়েছে। আজকে মারধর করা হচ্ছে, আজকে জরিমানা নেওয়া হচ্ছে, কম্পেনসেশন। বিজেপি করেছে, হেরেছে, তোমাকে জরিমানা দিতে হবে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা। গরিব মানুষ ঘটি বাটি বিক্রি করে চুপচাপ, আমাকে অনেক সময় জানায় না, কারণ জানালেই জানে যে আমি সঙ্গে সঙ্গে আন্দোলনে নামবো, একটা তুলকালাম কাণ্ড করে দেবো পুলিশের সাথে। ওরা ভয় পায়, ওরা হচ্ছে যে না দিয়েও, যদি টাকাটা দিয়ে দিয়েও যদি আমি বাড়িটা ঢুকে যেতে পারি তাহলেও তো নিশ্চিন্ত। তো সেখানে জরিমানা নেওয়া হচ্ছে, অ্যাজ ইফ আমরা যেন কোনো মিডল ইস্ট কান্ট্রিতে রয়েছি। আজকে বিজেপি করছে বলে আমাকে জরিমানা দিতে হবে, যেহেতু আমরা আজকে ভালো রেজাল্ট, মানে সিট জিতিনি অতগুলো যতটা এক্সপেক্টেড। সুতরাং দেখুন, এখানে আন্দোলনটা আমাদের কাছে মেসেজটা যাতে যায়, সবাই দৌড়চ্ছে। এখানে পুরুষ মহিলার কোনো বিষয় নেই। আজকে পুরুষ অত্যাচার হলেও অগ্নিমিত্রা পাল থাকবে, মহিলা অত্যাচার হলেও অগ্নিমিত্রা পাল থাকবে, সবাই সব জায়গাতে থাকবে। মেসেজ হ্যাজ টু গো যে আজকে বেঙ্গলে কি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও মানুষ বলছেন যে বিজেপির অবস্থা সিপিআইএম এর মতো হয়ে গিয়েছে, তাদের মাঠে ময়দানে দেখা যায় না, টিভিতে দেখা যায়। আপনাদেরই কেন্দ্রীয় দল আসছে বাংলায়, তারপরও সমষ্টিগত কোনো আন্দোলন দেখা যাচ্ছে না বিজেপির তরফে এত কিছুর পরও। অন্যদিকে তৃণমূল তাদের কিন্তু 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সেটা শুরু করে দিয়েছে। দেখুন, আমাদের তো সমষ্টিগতভাবেই পুরো কাজটা করা। আজকে যে এই ডায়মন্ড হারবারে এতগুলো মানুষ বাইরে বাড়ি ছাড়া রয়েছে, ঘর ছাড়া রয়েছে, এ তো সমষ্টিগতভাবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পুলিশের সাথে কথা বলছে, কমিটি যারা আছে, যারা ওই গ্রামে আছে, আলতাবেরিয়া গ্রাম, সেখানে গিয়ে তাদেরকে ঢোকানো হবে। আজকে কুচবিহারে বলুন, যে অত্যাচার চলছে, সমস্ত সমষ্টি টিম ওয়ার্ক। আজকে আমাদের বিরোধী দলনেতা দৌড়ে বেড়াচ্ছে, আজকে আমাদের সম্মানীয় সভাপতি দৌড়ে বেড়াচ্ছেন, আজকে দিলীপ দা দৌড়ে বেড়াচ্ছেন, সবাই সব দিকে কাজে দৌড়ে বেড়াচ্ছেন। আর 21শে জুলাইয়ের কাজের কথা আর বলবেন না, কারণ 21শে জুলাই প্রথমত তো মমতা ব্যানার্জির বিষয়ই নয়, এটা কংগ্রেসের ইস্যু। উনি ওটাকে কংগ্রেসে যতক্ষণ ছিলেন তারপরে তিনি নিজে হাইজ্যাক করে নিয়েছেন। আমি তো ওনার কাছে প্রশ্ন করব যে কমিশন উনি বানিয়েছিলেন, কমিটি বা কমিশন, সেই কমিশনের রিপোর্ট কোথায়? 21শে জুলাইয়ের যে ঘটনা ঘটেছিল সেই মানুষগুলো তো আজ অব্দি বিচার পেল না। সুতরাং কমিশন উনি অনেকই বানিয়েছেন। আর সিপিএম সিপিআইরা তারা তো মমতা ব্যানার্জির ফান্ডিংয়েই কাজ করছে, আমরা জানি। আজকে পশ্চিমবঙ্গে সিপিআই এবং সিপিএম তারা বিজেপির ভোট কেটে তৃণমূলকে তুলে দিয়েছে। 70,000 ভোট পেয়েছে, কয়েক পার্সেন্টেজ, সেটাকে তুলে দিয়েছে আমাদের ভোটটাকে কাটিয়ে। তারা সম্পূর্ণভাবে টিএমসির হয়ে কাজ করছে। শুনুন, তাদের সাথে আমার মনে হয় মানে কম্প্যারিজন করাটা অপমান করা হবে। এই প্রসঙ্গে একটা কথা বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন, তারপরেও তিনি প্রকাশ্যে বলছেন তার দলের কাউন্সিলররা টাকা খেয়ে লোক বসাচ্ছেন, পুলিশের প্রতিও ক্ষোভ উগড়ে দিয়েছেন। সুজিত বসুকেও তিনি অন্যতম বলেছেন এসবের ক্ষেত্রে, যেই কাজটা বিরোধীদের করার দরকার সেটা তিনি করে দিচ্ছেন। আপনাদের প্রাসঙ্গিকতা কোথায় এখানে? দেখুন, প্রথমত তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি এখন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের
মুখোশটা পড়েছেন। অ্যালিস যেরকম ওয়ান্ডারল্যান্ডে গিয়ে হঠাৎ করেই এটা অন্য রাজ্য, অন্য জায়গা, অবাক হয়ে গেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী 13 বছর বাদে নতুন করে উনি বোধহয় ডিসকভার করছেন যে পশ্চিমবঙ্গে চুরি হয়, পশ্চিমবঙ্গে ফুটপাতগুলো দখল করে নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে আমাদের সরকারি জমি নিয়ে নেওয়া হচ্ছে। উনি সবই জানেন। এই নাটকটা উনি করছেন কারণ অনেকগুলো ইস্যু রয়েছে, ভোট কম পেয়েছেন। আমাদের কলকাতাতে বহু ওয়ার্ডে উনি কম ভোট পেয়েছেন, পিছিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে উনি বহু পুরসভায় পিছিয়ে রয়েছেন। ওনার এখন টনক নড়েছে। আজকে সুজিত বাবু যে তুলোধনা উনি করলেন সুজিত বোসের, ওনাকে কি বরখাস্ত করেছেন? ওনাকে কি পানিশমেন্ট দিয়েছেন? আজকে যে পুরসভাগুলো উনি বলছেন কাজ করছে না, ঘুষ নিচ্ছে, সেই নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কি উনি বরখাস্ত করেছেন? সাহস আছে বরখাস্ত করার? আজকে গৌতম দেবের ব্যাপারে উনি এত কথা বললেন, তাকে বরখাস্ত করা বা পানিশমেন্ট দেওয়ার কি সাহস আছে? সুতরাং যেটা সেদিনকে উনি করেছেন ওটা একটা নাটক, একটা স্ক্রিপ্টেড এপিসোড। যেমন আমাদের সিরিয়াল হয় টেলিভিশনে, ওরকম একটা এপিসোড উনি দেখিয়েছেন, পুরোটা স্ক্রিপ্টেড। গরিব মানুষগুলো যাদের কোথাও যাবার জায়গা নেই, যারা ওই বললাম না তাদের মেয়ের, তাদের ছেলের স্কুলের ফিসটাও চলে এই ফুটপাতের হকারগিরি করে, উনি ওঠাবেন, আমরা সমর্থন করি, কিন্তু নোটিশ দেওয়া উচিত ছিল। উনি মুখ্যমন্ত্রী হয়ে পেটে লাথ মারবেন, তার আগে তারাই তো মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছে, আর তারপরে ভালো সাজার জন্য তাদের পেটে লাথ মারবেন, তাদের নোটিশ দেবেন না। কোথাকার নিয়ম এটা? কোথাকার জাস্টিস? আপনি সরান, এত তো জায়গা রয়েছে, সব দখল করে বসে আছেন আপনার নেতারা, আপনার কর্মীরা, আপনার মন্ত্রীরা। ওদেরকে রিলোকেট করুন অন্য জায়গাতে, ওখানে দোকান করে দিন, তারা যাক ওখানে। যতজন গড়িয়াহাটে আছে ততজনের নাম্বার লিখে তাদের রিলোকেট করা, যতজন এন্টালিতে আছে তাদেরকে রিলোকেট করা। কোথায় খিদিরপুর তো টাচ করলেন না, কোথায় এন্টালি তো টাচ করলেন না, প্ল্যানেট তো টাচ করলেন না। আমরা এগুলো সব বুঝি এই নাটকগুলো। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী যদি ভাবেন, বাংলার মানুষকেও বোকা বানানো এখন মুশকিল, কারণ বাংলার মানুষও ওনার নাটকগুলো বুঝে গেছেন। যদি দম থাকে তাহলে হকারদের যেরকম করে তাড়াচ্ছেন, যদিও বা উনি তো মোহাম্মদ বিন তুগলকের মডার্ন সংস্করণ। আজকে একটা কথা ভাবেন, কালকেই সেটা ডিসিশন চেঞ্জ। আমরা যেমন হিস্ট্রি বইতে পড়েছিলাম না, মোহাম্মদ বিন তুগলক আজকে বললো এখানে ক্যাপিটাল হবে, কালকে বলছে না না ওখানে হবে না, অন্য জায়গাতে ক্যাপিটাল হবে। ওনার তো এটা 6 মাসের নাটক। উনি প্রথম দিন বললেন সরানো হবে, সমস্ত জায়গাতে আমরা দেখলি বুলডোজার চলছে। আমরা তো ভাবলাম কি যোগীজি এখানে চলে এসছে নাকি আবার। ও পরের দিনই আবার দেখলাম না, সময় নিয়ে নোটিশ দিয়ে হবে। এটা 6 মাসের নাটক, কারণ সরিয়ে দেওয়া হলো, এরপরে 6 মাস বাদে আবার করে নতুন করে একটা মোটা অঙ্কের টাকা দাও, তারপর তোমাকে আবার বসানো হবে। কারণ ইন্ডাস্ট্রি বলতে তো কিছু নেই। আমাদের রাজ্য এগিয়ে বাংলা, মদ, মেয়ে মানুষ, মেয়েদের পাচার, আর বোম, টেররিস্ট আর বোম, এইটার ওপরই তো আমরা এগিয়ে বাংলা। সুতরাং এইভাবেই চলছে। বিজেপির একাংশ বলছে যে তৃণমূল যে ভালো ফল করেছে তা লক্ষ্মীর ভাণ্ডারের কারণ। লক্ষ্মীর ভাণ্ডার সম্ভবত বন্ধ হবে না, এর যে অঙ্ক সেটা বাড়তে পারে। বিজেপি আপনাকে বাংলার লক্ষ্মীদের দায়িত্ব দিয়েছিলেন, সেক্ষেত্রে কি এই লড়াইটা আরো কঠিন হবে অঙ্কটা বাড়লে বিজেপির ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে? দেখুন, আমার মনে হয় না যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তারা জিতেছে, কারণ তাদের পার্সেন্টেজ অফ ভোট কমেছে। আজকে যদি সেটাই হতো তাহলে আজকে বলুন পুরুলিয়াতে আমরা জিতেছি, তো সেখানে কি প্রত্যন্ত এরিয়ায় গরিব মানুষ, মায়েরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তারা কেন ভোট দেয়নি? আজকে বালুরঘাট বলুন, বা আজকে উত্তরবঙ্গেই বলুন, যেখানে আমরা প্রত্যেকটা সিট জিতেছি, শুধু 2টো সিট বাদ দিয়ে, একটা কংগ্রেস পেয়েছে, একটা তৃণমূল পেয়েছে। সেখানে কেন নয়? সেখানে প্রত্যেকটা সিট কেন তৃণমূল হারলো? শুধু লক্ষ্মীর ভাণ্ডারের বিষয় এটা নয়।
আমরা সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আবাসের বাড়ি দিচ্ছে, রাশন দিচ্ছে, জল দিচ্ছে, শৌচালয় দিচ্ছে, বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের জানেন তো, আমাদের ওই কি বলবো, পাবলিসিটি করা, প্রতিটা জিনিসে স্টিকার দিদির মতো আমরা পাবলিসিটিটা অতটা করি না, অন্তত আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী সেটা শেখায়নি। গ্রামের মানুষ অনেক জায়গাতে তৃণমূল এবং আইপ্যাক মিথ্যে প্রচার করতে তারা ওস্তাদ। সেখানে তারা বলে যে না না, এই বাড়িটা তো মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এই শৌচালয়টা তো মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এবং অনেক জায়গাতে গ্রামের মানুষ কিন্তু এখনো জানে যে টিএমসি দিচ্ছে। সুতরাং ওইটা লক্ষ্মীর ভান্ডার ইজ নট এনি কাইন্ড অফ অবস্টিকল ফর আস, উডেন্ট বি। কিছু কিছু ফ্লস অবশ্যই আমাদের দিক থেকে আছে, যেগুলো আমরা আমাদের জনসংযোগ আরও বাড়াতে হবে। একমাত্র আমার মনে হয়, আমার সামান্য 5 বছরের রাজনৈতিক এক্সপিরিয়েন্সে মনে হয় যে মানুষের সাথে জনসংযোগ, কিচ্ছু ম্যাটার করে না। টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় না। সংগঠনের অভাব ছিল বলছে? সংগঠনেরও অভাব বলবো না, সংগঠন তো যথেষ্ট স্ট্রং, এবং সংগঠন আজকে স্ট্রং ছিল বলেই আজকে ভোট পার্সেন্টেজ এতটা বেড়েছে। আমাদের ভোট পার্সেন্টেজ বেড়েছে, আমরা 140টা সিটে 40%-এর ওপর ভোট পেয়েছি। সুতরাং সংগঠন যদি ভালো না হয় তাহলে তো পার্সেন্টেজ অফ ভোট বাড়ানো সম্ভবই হতো না। বাট জনসংযোগ বাড়াতে হবে, কাজ করতে হবে, গ্রাউন্ড লেভেলে নেমে মানুষকে আরও কাজ করতে হবে, কার্যকর্তাদের আরও কাজ করতে হবে। বাট লক্ষ্মীর ভান্ডার ইজন্ট a big thing for us. তবে রেজাল্ট আউটের পর দেখা যাচ্ছে বিজেপি কার্যত ছন্ন ছাড়া। শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা, তিনি নিজের মতন করে প্রতিবাদ জানাচ্ছেন। দিলীপ ঘোষ তিনি চা চক্রে তাকে দেখা যাচ্ছে। সুকান্ত মজুমদার তিনি তো মন্ত্রী হয়ে গিয়েছেন। মানুষের চোখে তো এই সব কিছুই পড়ছে যে বিজেপি এরকম ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে কি মানুষ বিশ্বাস করতে পারছে না? দেখুন, এটাও একটা কি বলবো, মানে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে টিএমসির পক্ষ থেকে, এবং বিভিন্ন পশ্চিমবঙ্গে বা কলকাতাতে যে দিদির মিডিয়া যারা আছে, দিদির মিডিয়া, তারা খুব সুন্দরভাবে সেটাকে আরও গ্রাউন্ড লেভেলে ছড়িয়ে দেয়। আমরা বলি যে আমরা কিন্তু ওই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, ওই পার্টি আমরা নই। আমরা একটা বিরাট সমুদ্র বললেও কম বলা হবে, এবং সেখানে যেহেতু খুব রেজিমেন্টেড পার্টি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দায়িত্ব। শুভেন্দুদার আলাদা দায়িত্ব, সুকান্তদার আলাদা দায়িত্ব, দিলীপদার আলাদা দায়িত্ব, অগ্নিমিত্রা পালের আলাদা দায়িত্ব, প্রত্যেকটা কার্যকর্তার আলাদা দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করা। শুধু এরকম কোনো ভাবার কোনো বিষয়ই নেই যে প্রত্যেকটা কাজ আমাদের একসঙ্গে করতে হবে, না। বিভিন্ন দায়িত্বে বিভিন্ন মানুষকে দেওয়া রয়েছে, এবং তারা যথেষ্ট কি বলবো, ক্যাপেবিলিটির সঙ্গে তারা করছে এবং দলকে এগিয়ে নিয়ে চলেছেন। দিলীপদা বলেছিলেন যে তিনি মেদিনীপুর সাজিয়ে এসেছেন, সত্যি কি সাজিয়ে এসেছেন? আপনি তো অবশ্যই। আর যদি দিলীপদা সংগঠনকে না সাজিয়ে রাখতেন, তাহলে দিলীপদার জায়গাতে 2 মাসে গিয়ে আমার পক্ষে কি 6,75,000 ভোট পাওয়া সম্ভব? আমি তো আর দিলীপ ঘোষ নই, নাই আমি সুকান্ত মজুমদার, নাই আমি শুভেন্দু অধিকারী। আমার মতো একজন ছাপোষা কার্যকর্তা, সামান্য কার্যকর্তা, আমি 2 মাসে 6,75,000 ভোট পেয়েছি সংগঠনের জন্য, এবং সেটা সম্পূর্ণভাবে দিলীপদার সাজিয়েছিলেন বলেই আজকে সেটা সম্ভব হয়েছিল আমার পক্ষে সেই ভোটটাকে অ্যাকুমুলেট করা। বাট মানুষ তো আর আমাকে, হু অ্যাম আই? ইটস বিকজ অফ মোদিজি অ্যান্ড সংগঠন, সম্পূর্ণভাবে। বলা হচ্ছে আপনাদের দলের রাজ্য বিজেপির যে সভাপতির পদ রয়েছে তা খুব তাড়াতাড়ি বদল হতে পারে। সেক্ষেত্রে আপনি শুভেন্দু অধিকারী তথা আপনি যাকে দাদা বলে ডাকেন তার খুব ক্লোজ, সেক্ষেত্রে আপনাকে যদি ওই চেয়ারটা দেওয়া হয় আপনি অ্যাকসেপ্ট করবেন? দেখুন, আমি যেটা বললাম আর কি আপনার আগের প্রশ্নে, যে আমি অত্যন্ত গ্রাউন্ড লেভেলের একজন সামান্য কার্যকর্তা। পার্টি আমাকে এই কয়েক বছরে এত কিছু দিয়েছেন, আর যাকে দাদা বলছেন সেই দাদা যেরকম আমার ওপর ভরসা রাখেন, সেরকমই আমার আরেক দাদা ডক্টর সুকান্ত মজুমদার, তিনি আজকে আমাকে জিএস বানিয়েছেন। সেই দাদা আমাকে কদিন আগে আপনি দেখলেন আমাদের কুচবিহারে পাঠানো হলো, যে টিম গেল স্টেট থেকে,
সেই টিমের নেতৃত্বে এই দাদাই বসিয়েছেন। দিলীপ দা, সেও আমার আরেক দাদা, সেও আমাকে ভীষণ ভালোবাসেন এবং আস্থা রাখেন। কারণ দিলীপ দাই আমাকে 2019-এ আমি যখন জয়েন করি পার্টি, দিলীপ দা আমাকে 2020-তে 1 বছরের মধ্যে আমার মতো একজন নভিস, কিছুই জানি না রাজনীতির 1 বছরে, সেই অগ্নিমিত্রাকে দিলীপ দা কিন্তু মহিলা মোর্চার সভানেত্রী করেন রাজ্যের। সুতরাং যেমন শুভেন্দুদা আমাকে সবসময় এই যে কথা বলার যে অপরচুনিটি, আমি তো একবারে শিখিনি, আজকে অ্যাসেম্বলিতে যে বিভিন্ন বিষয়ে কথা বলা তার সুযোগ করে দিয়েছেন আমার এলওপি শুভেন্দুদা। উনি যেরকম ভরসা রাখেন, সুকান্তদাও তেমনই ভরসা রাখেন। অ্যান্ড আই এম ব্লেসড। দিলীপদা ভরসা রাখেন এবং পার্টি ভরসা রাখেন। পার্টি আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমাকে ধরুন আজকে এমপির টিকিট বলুন, এমএলএ টিকিট বলুন, বাই ইলেকশন বলুন, মহিলা মোর্চার সভানেত্রী বলুন, আমাদের জিএস হওয়া বলুন, জেনারেল সেক্রেটারি হওয়া বলুন, কয়েক মাস আগে দিল্লিতে সর্বভারতীয় আমাদের যে সম্মেলন, সেইখানে 5 জন বক্তব্য রেখেছিল। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি এবং বিভিন্ন মিনিস্টার্স এবং বড় বড় আমাদের নেতারা স্টেজে বসে, সারা ভারতবর্ষ থেকে কার্যকর্তারা সেই সেমিনারে গেছিল। 2 দিন ধরে আমাদের সেই সম্মেলন হয়েছিল। সেইখানে সেই 5 জনের মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন এরা, আমাদের অবজারভার সুনীল বানসালজি। আমি অত্যন্ত কি বলবো ব্লেসড যে প্রত্যেকটি দাদাই আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন এবং ভরসা রাখেন। আপনার কাছে কোন দাদা বেশি প্রিয়? আমি যদি বলি যে আপনার কাছে আপনার বুড়ো আঙুলটা প্রিয় নাকি কড়ি আঙুলটা নাকি মাঝখানের আঙুলটা, বলা যেরকম মুশকিল হবে। প্রত্যেকটা অর্গানসের আমাদের যেরকম একটা ইম্পর্টেন্স আছে, বা বাবা মা, বা বলতে তো পারবো না যে বাবা বেশি প্রিয় না মা বেশি প্রিয়, ছোটোবেলায় বলা যেত, এখন বলা যায় না কারণ দুজনেরই ইম্পর্টেন্সটা বুঝি। সেরকম এনারা হচ্ছেন আমার ক্ষেত্রে, এনারা আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে, হাতে ধরে। দিলীপ তো আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে। রাজনীতির যেটা শিখেছি আমার ফার্স্ট ফিউ ইয়ার্স দিলীপদার নেতৃত্বে। তারপর সুকান্তদা প্রেসিডেন্ট হলেন, আমাকে জিএসের কাজ 2021 থেকে 2022 থেকে সেই কাজ শিখলাম। তারপরে 21-এর পর যখন প্রথমবার জীবনে কোনোদিন এমএলএ জানি না, কি কোনোদিন অ্যাসেম্বলিতেই আগে ঢুকিনি, কিভাবে কথা বলা, কিভাবে প্রেস করা, কিভাবে নিজেকে ক্যারি করা, আমাকে শুভেন্দুদা শেখালেন। প্রত্যেকের ইম্পর্টেন্স আছে এবং আমাদের যারা অবজার্ভার, ইটস সাচ আ লার্নিং প্রসেস, সাচ আ এভরি ডে উই আর লার্নিং অ্যান্ড ইটস সাচ অ্যান মানে কি বলবো ইন্টারেস্টিং। বলে না যে ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, দ্য জার্নি দ্যাট ইউ আর গোয়িং থ্রু, ইটস সো ওয়ান্ডারফুল। এত কিছুর পরও শোনা যাচ্ছে যে হয়তো অগ্নিমিত্রা ফুল বদল করতে পারেন, আপনাকে বিজেপি ঠিকঠাক করে কাজে লাগাতে পারছে না, তৃণমূলে গেলে আপনি অনেক বেশি, আপনার যেই অগ্নিকন্যা যে আপনার নাম আপনি পেয়েছেন সেটা সত্যিকারের সার্থক হবে। যদি সত্যিই তৃণমূল থেকে ডাক নেয় বা ডেকে পাঠায়, আপনি যাবেন? দেখুন কি করে যাই বলুন, আজকে যে দল চুরি এবং ডাকাতিতে, দুর্নীতিতে তারা মানে মাথা অবধি তাদের ঢুকে গেছে, যে দুর্নীতির এগেনস্টে প্রতিবাদ করছি রাস্তায় নেমে, সেই দলে আমি যাব? আজকে যে দল মহিলাদের সম্মান দিতে জানে না, আর যে মুখ্যমন্ত্রীর পুলিশ, যিনি পুলিশ মন্ত্রী, সে 6 দিন হয়ে যায় ভিকটিমের স্টেটমেন্ট নেয় না, তর্কাতর্কি করছে আমার সাথে। আমি বলছি আপনি স্টেটমেন্ট নেননি কেন? আপনি 6 দিন হয়ে গেছে, আপনি স্টেটমেন্ট নেননি কেন? যখন আমরা কুচবিহার গেছি, উনি বলছেন না আমি ওনার মায়ের স্টেটমেন্ট নিয়েছি, আমি ওনার বাবার স্টেটমেন্ট নিয়েছি। তো আমি বললাম যে আপনি পুলিশের এই যে ইউনিফর্মটা পরে রয়েছেন, আপনি কি এটা শিখেছেন যে যাকে নেকেট করা হলো আপনি তার স্টেটমেন্ট নেবেন না, আপনি তার মা, তার বাবা, তার ভাইয়ের স্টেটমেন্ট নেবেন না? আপনি কি করে বলছেন এটা? ওনার কাছে গিয়ে কি নেওয়া কি যায়, উনি কি অবস্থায় রয়েছেন? মানে বলতে চাইছেন যে উনি এতটা সেন্সিটিভ, মমতা ব্যানার্জির পুলিশ টুয়ার্ডস উইমেন, যে যার 6 দিন হয়ে গেছে তার সাথে অত্যাচার হয়েছে, উনি কতটা ট্রমাটাইজ পুলিশ নাকি সেটা
বুঝে স্টেটমেন্টটা নেননি। তো এই ধরনের সরকার যারা মহিলাদেরকে কি বলবো অত্যাচার করার পরে যারা অত্যাচারী তাদের সমর্থন করে, আজ পার্ক স্ট্রিট বলো, আমরা ভুলবো সেই সুজেটের দিনটা, রাতটা, যখন সুজেট ওয়াজ আ সিঙ্গেল মাদার, তার 2টো বাচ্চা ছিল। সুজেট আজকে নেই, সুজেট মারা গেছে, সুজেট বিচার পায়নি। সুজেটের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছিলেন এই মুখ্যমন্ত্রী সেদিনকে। আমরা ভুলবো কামদুনির মেয়েটার কথা? এত নৃশংস গ্যাংরেপ কোনোদিন হয়নি হিস্ট্রিতে। আমি সেই দলে যাব যে দল অ্যাপিসমেন্ট পলিটিক্স করে, যে দলের এমএলএ তিনি বলেন যে মুসলিম রাষ্ট্রে তো এরকম হয়ই। যখন এই ভিডিওটা আমাদের সামনে এলো মব লিঞ্চিংয়ের, এবং ওই সালিশি সভা, একটা ওপেন পাবলিকলি একটা মেয়ের পশ্চাৎ দেশের লাঠি দিয়ে মারা হচ্ছে, তার বুকে মারা হচ্ছে, তার হাত তুলে মারা হচ্ছে, তার চুলের মুঠি ধরে হিচড়াতে মারছে, আর তারপরে যে মারলো তাকে তো পুলিশ ধরেছে, কিন্তু যাকে মারা হলো সে তখন স্টেটমেন্ট দিচ্ছে যে আমার কারুর এগেনস্টে কোনো কমপ্লেন নেই, যে ভিডিওটা করেছে আমি তার এগেনস্টে অ্যাকশন নিতে চাই। মানে কতটা একটা মানুষকে ভয় দেখালে, চাপ দিলে আজকে একটা মহিলা এই কথা বলতে পারে। আমি সেই দলে যাব। এই অ্যাপিসমেন্ট পলিটিক্স যে দল করে, এই দুর্নীতিগ্রস্ত যে দল, এই পরিবারবাদের দল, যে মহিলা, যে মুখ্যমন্ত্রী একটা টালির বাড়িতে থাকতো, যার আজকে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে তার পরিবার, হরিশ মুখার্জি স্ট্রিট, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যার মানে প্রপার্টির পর প্রপার্টি, আজকে সেই দলে আমি যাব, বসে যাব, তাও দল চেঞ্জ করব না। কারণ আইডিওলজির জন্য আজকে বিজেপিতে এসেছি, বিজেপি করব বলে বিজেপিতে এসেছি, কারণ দেশের কাজ করতে চাই। আজ টিএমসি যদি জয়েন করতে হয় তাহলে মানে কি বলবো, চোরেদের জন্য কাজ করতে হবে, ডাকাতদের জন্য কাজ করতে হবে, সেটা কোনোদিন অগ্নিমিত্রা করবে না। চোপড়া কাণ্ডেই আবার ফিরে আসি। আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের প্রশ্ন তুলছেন, সেটা আপনাদের কাজ, আপনারা বিরোধী দল, আপনারা করতেই পারেন, কিন্তু মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এই বিষয়ে তো আপনারা বলছেন না যে এটা উচিত নয়? সব সময় বলছি, প্রত্যেকটা ক্ষণে বলছি। এখনই আমি এলাম আমাদের সেক্টর 5-এর অফিস থেকে, সেখানেও বারবার বলেছি। এই যে এখনকার যে ট্রেন্ড, মানে মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের পুলিশের ওপর থেকে ভরসা চলে গেছে। তারা ভাবছে যে আজকে যদি আমার ওপর কোনো অত্যাচার হয়, আমি যদি থানাতে যাই, থানা কি করবে, আমাকে উল্টে কেস দেবে, বা আমার পিছনে ওখানকার লোকাল কাউন্সিলর বা লোকাল তৃণমূলের যে গুন্ডা পাড়ার, তাকে লাগিয়ে দেবে। তো কি দরকার? আমি আমার 4-5 জনকে নিয়ে, যার প্রতি আমার ইদার সে কিছু করেছে বা আমার পার্সোনাল কোনো গ্রাজ রয়েছে, আমি ওকে পিটিয়ে মেরে ফেলি। এই যে মানুষের যে একটা ট্রেন্ড, যে আমি নিজের হাতে আইন নিয়ে নেবো, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, দিস ইজ টেরেবল, ভয়ানক। যে ভয়ানক দিকে আমরা যাচ্ছি। আজকে সকালেও হয়েছে খিদিরপুরে, একটা মার ছেলেকে মেরেছে। আজকে হয়েছে ব্যারাকপুরে, আমাদের একজন বিজেপির কার্যকর্তা, আমি শুনলাম, এখনো ভিডিও পাইনি আমি, তাকেও বিবস্ত্র করে তাকে ঘোরানো হয়েছে, মারা হয়েছে বিজেপি করার অপরাধে। Where are we heading? আমরা সেদিনকেও দেখেছি বারাসাতে, ভিডিওটা ছিল বোধহয়, একটা মেয়েকে পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে, আর মব মেয়েটাকে মারছে কি, বাচ্চা চুরি করার অভিযোগে। সে নাকি মানে সন্দেহে সে বাচ্চা চোর, মানে বাচ্চাকে পাচার করে। কোনো ভয় নেই মানুষের, চটি দিয়ে, লাঠি দিয়ে মুখটাকে মারছে, মেয়েটার রক্ত বেরোচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। Where are we heading? আমার তো দেখে মনে হয় যে এই যে চোপড়ার যে ঘটনাটা, আমার কাছে যখন এসছে, আমি তখন পড়িনি, আমি তখন ভাবছি যে probably this has happened in Afghanistan or probably Sudan or Syria or something, completely তালিবানি যে ব্যাপারটা আর কি। এবং তার থেকেও ভয়ানক যে টিএমসির এমএলএ কাদেরকে টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি, সব অশিক্ষিত লোকগুলোকে। কি শিক্ষা আছে হামিদুর রহমানের আমি জানি না, বাট মানসিকভাবে অসুস্থ। সে বলছে না, আমাদের তো মুসলিম রাষ্ট্রে এরকম হয়, আর মেয়েটার তো চরিত্র খারাপ। মানে উনি বলছেন, উনি জাজ করবেন মেয়েটার চরিত্র খারাপ কিনা, উনি জাজ করবেন মেয়েটার পরকীয়া ছিল কিনা, এবং ওনার লোক ওই জেসিবি সে বিচার করে দেবে। সুতরাং মানে
ইটস শকিং। এবং আমি তো আই ফিয়ার, এবং আমি সাধারণ মানুষকেও বলবো যে হাতে আইন নেবেন না। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের আইন এবং ন্যায় সংহিতা, যেটা 1 জুলাই থেকে শুরু করেছেন আমাদের সরকার, আজ কেউ যদি মব লিঞ্চিং করে তাহলে তার ক্যাপিটাল পানিশমেন্টও হবে। সুতরাং মানে ডোন্ট গেট ইনস্টিগেটেড অর ক্যারিড অ্যাওয়ে বাই হোয়াট পিপল আর সেইং। নিজের হাতে আইন নেবেন না, বারবার করে বলবো, কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই। পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক, মাথা উঁচু করে, সিদ্ধানাটাকে সোজা করে আমরা বাঁচি ভালোভাবে, এটাই চাই। সর্বশেষে ছোট্ট একটা প্রশ্ন করব, আপনি প্রফেশনালি ফ্যাশন ডিজাইনার, কখনো ইচ্ছে করে না নিজের তৈরি সুন্দর সুন্দর জামা কাপড় একটু পরি, একটু পরিধান করি? আপনি কি এই যে আপনাকে দেখা যায় একটা ট্রেন্ডিং, আপনি শাড়ি পরেন, তার সঙ্গে গেরুয়া একটা হয়তো সামনে, হ্যাঁ একদমই, তো সেটার থেকে একটু চেঞ্জেস কখনো কখনো ইচ্ছা না, নাকি শুধু রাজনীতির জন্যই চালিয়ে যেতে হচ্ছে? না, আসলে কি জানো তো, মানে যখন শুরু করেছিলাম 2019-এ, তখন হয়তো কাজের চাপটা অতটা ছিল না, তখন ইচ্ছে হলেও করা যেত। এখন না, মানসিকভাবেও ইচ্ছে হয় না, এক তো প্রচণ্ড কাজের চাপ, যা রাস্তায় থাকি সারাক্ষণই কোনো না কোথাও রাস্তায় দেখবে আমি বসে আছি, আন্দোলন করছি, তো সেইখানে চুল খুলে শ্যাম্পু করে যাওয়ার কোনো সুযোগ নেই এই ওয়েদারে। সুতরাং সবসময়তেই খোঁপা। আর এটা তো কাইন্ড অফ, যাকে আমরা গামছা বলি, আমাদের একটা কি বলবো, উই প্রাউডলি ওয়্যার দিস। আর এই শাড়ি টাড়িগুলো আমার বানানো, ডিজাইন করা যে শাড়ি, সেগুলো আর আমার মনে হয় আগামী দিনেও খুব একটা পরার সুযোগ হবে না। কারণ যেখানে গিয়ে মানুষের পরনে একটা সাধারণ 200 টাকা কি 100 টাকার মানে কটনের শাড়ি বাজার থেকে কিনে পরারও সামর্থ্য নেই, বাড়ি থেকে টপ টপ করে জল পড়ছে, বালতিটা লাগিয়ে রেখেছে, মানে তিরপলগুলোও ফেটে গেছে, আবাস যোজনার বাড়ি তো পাইনি, মাটির বাড়িতে থাকে, 2-3টে বালতি লাগিয়ে রেখেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে জল পড়ছে। আর টিম টিম করে একটা আলো জ্বলছে, সেটাও হুকিং করে আনা হয়েছে। আর একটা চৌকিতে একটা চাদর ভাঁজ করে রাখা, তাতে 2টো ছেলে আর মেয়ে খালি গায়ে ওখানে শুয়ে রয়েছে, আর মা রান্না করছে। এই অবস্থায় আমি ভালো শাড়ি পরে, ভালো জুয়েলারি পরে যাব, তার কষ্টটাকে শেয়ার করতে, ভাগ করে নিতে, এটা হয় না। এই দ্বিচারিতা কোনো দিন করিনি। যেটা করেছি, ডিজাইনিং করেছি, মাথা তুলে কমিটমেন্ট, ডেডিকেটেডলি ডিজাইনিং করেছি, টপ হিরো হিরোইনদের জামা কাপড় বানিয়েছি। ইচ্ছে করে না এখন আর? খুব একটা ইচ্ছে এখন করে না, কারণ একটা কি বলবো, স্টুডিও একটা বানিয়েছি, কিন্তু সেই স্টুডিওটা যাবারও সময় হয় না, কাজের মানে সময়ের খুব অভাব। আর ওই বললাম না, মানুষের জন্য কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। 2026-এ মোদি সরকার আসবে, তখন অবশ্যই হয়তো একটু কাজের চাপ কমলেও কমতে পারে, মানুষ ভালোভাবে থাকবে, বাঁচবে, সেই আশা নিয়ে যখন দেখব আমার পারিপার্শ্বিক পুরো বিষয়টা ভালো আনন্দের হয়েছে, তখন আমিও হয়তো একটু আবার আগের মতো হয়তো সেজেগুজে করার চেষ্টা করব আর কি। একদমই ধন্যবাদ দিদি এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। এতক্ষণ ধরে আমাদের সামনে ছিলেন বিজেপির অগ্নিকন্যা অগ্নিমিত্রা পল, তিনি নিজের মতামত আমাদের সামনে জানালেন। কেননা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।